হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব নাট্যকার মধুসূদন দত্ত সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি, আমাদের প্রত্যেককেই এই বিষয়টি জানতে হয়। তারপরেও তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি আলাদাভাবে দেওয়া রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন আকারে তৈরি করতে হবে নাট্যকার মধুসূদন দত্তের প্রতিভার পরিচয় দাও এই প্রশ্নটি। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি। প্রথমে ভূমিকা। বাংলা নাট্য সাহিত্যের মুক্তির পথ দেখিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 1824 খ্রিস্টাব্দে তার জন্ম, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। তাঁর হাতেই প্রথম শিল্পসম্মত বাংলা নাটক সৃষ্টি হয়েছিল। 1795 সালে গেরাসিম লেবেডেভ বেঙ্গলি থিয়েটার নামে একটি রঙ্গমঞ্চ প্রস্তুত করেছিলেন। রুশ দেশীয় এই ভদ্রলোক দ্য ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামে দুখানি ইংরেজি নাটক বাংলায় অনুবাদ করিয়ে প্রথম নাটকটি মঞ্চস্থ করেছিলেন। দ্য ডিসগাইজ নাটকটির বাংলা অনুবাদের নাম দেওয়া হয়েছিল কাল্পনিক সংবদল। বাংলা ভাষায় এটিই প্রথম নাটক। এর পরবর্তীকালে কয়েকখানি সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছিল। 1852 সালে প্রথম মৌলিক নাটক রচিত হয়। এই বছর দুটি মৌলিক নাটক রচিত হয়। তারাচরণ শিকদারের ভদ্রার্জুন 1852 এবং জি.সি. গুপ্তের অর্থাৎ যোগেন্দ্র চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস 1852। এরপরে 1853 সালে হরচন্দ্র ঘোষের অনুবাদধর্মী নাটক ভানুমতি চিত্তবিলাস প্রকাশিত হয়। নাটকটি শেক্সপিয়রের মার্চেন্ট অব ভেনিস এর মুক্ত অনুবাদ। বাংলা নাটক রচনার এই প্রাথমিক প্রচেষ্টাগুলির মধ্যে শিল্পরূপের অভাব ছিল। 1858 সালের 31 জুলাই পাইকপাড়ার রাজাদের বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্ন অনুদিত শ্রীহর্ষের রত্নাবলী নাটকের অভিনয় দেখার জন্য মধুসূদন দত্তকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বাংলা নাটকের দুরবস্থা দেখে তিনি ব্যথিত হন। তার মনে হয়েছিল, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। বাংলা নাটকের সেই দুরবস্থা দূরীকরণের জন্য অনেকটা আকস্মিকভাবে মধুসূদন দত্ত বাংলা নাটক রচনায় হাত দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা, তোমরা আগে সমগ্র উত্তরটি খাতায় লিখে নেবে। দেখবে যদি খুব বড় হয়ে যায় তাহলে ভূমিকা অংশের এই নীল কালি দিয়ে লেখা জায়গাগুলি বাদ দিতে পারো। মধুসূদন দত্তের প্রতিভার স্পর্শেই বাংলা নাটকে পাশ্চাত্য রীতির প্রয়োগ হয়েছিল। সংঘাত সংকুল পূর্ণাঙ্গ নাট্য কাহিনীর প্রচলন হয়েছিল। বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং পৌরাণিক ঐতিহাসিক বিষয়ের পাশাপাশি নাটকে সমকালীন যুগজীবনের চিত্র প্রতিফলিত হতে শুরু করেছিল। এবারে আমরা দেখব রচিত নাটক। মধুসূদন দত্ত রচিত নাটকগুলি হল শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860, বুড়ো শালিকের ঘাড়ের রোঁ 1860, একেই কি বলে সভ্যতা 1860, কৃষ্ণকুমারী 1861 এবং মায়াকানন 1874। বিশিষ্ট নাটকের আলোচনা। মধুসূদন দত্ত দুটি পৌরাণিক নাটক লিখেছিলেন। একটি হল শর্মিষ্ঠা, অপরটি হল পদ্মাবতী। মহাভারতের উপর ভিত্তি করে লেখা হয়েছে শর্মিষ্ঠা। যযাতি, দেবযানী ও শর্মিষ্ঠার কাহিনীই এই নাটকের বিষয়বস্তু। নাটকের গঠনে মূলত প্রাচ্য রীতি অনুসরণ করা হয়েছে। সংলাপের ক্ষেত্রেও সংস্কৃত প্রভাব লক্ষ্য করা যায়। নারী চরিত্র চিত্রণের ক্ষেত্রে মধুসূদন বিশেষ দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে শান্ত, স্থির, প্রেমময়ী শর্মিষ্ঠার মধ্যে মধুসূদন ভারতীয় নারীর মর্যাদা ও মহিমাকে প্রত্যক্ষ করেছেন।
পদ্মাবতী নাটকটি রচিত হয়েছে গ্রিক পুরাণের উপর ভিত্তি করে। গ্রিক পুরাণের সুপরিচিত অ্যাপেল অফ ডিসকর্ড কাহিনীকে নাট্যকার ভারতীয় রূপে সজ্জিত করেছেন। জুনো, ভেনাস, প্যালাস গ্রিক কাহিনীর এই তিনজন দেবীকে মধুসূদন ভারতীয় রূপ দিয়ে যথাক্রমে শচী, রতি ও মুরজা নামে চিহ্নিত করেছেন। রাজা প্যারিসকে করেছেন ইন্দ্রনীল হিসাবে এবং দেবী হেলেনকে তৈরি করেছেন পদ্মাবতী রূপে। শচী, রতি এবং মুরজা তিনজন দেবীর মধ্যে কে বেশি সুন্দরী এই নিয়ে বিবাদ তৈরি হয়। রাজা ইন্দ্রনীল রতিকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত করে এবং রতির প্রয়াসে রাজা ইন্দ্রনীল সুন্দরী শ্রেষ্ঠা পদ্মাবতীকে লাভ করে। শচীর ক্রোধে ইন্দ্রনীল পদ্মাবতীর জীবনে দুঃখ নেমে আসে, যদিও শেষ পর্যন্ত সেই দুঃখের উপশম হয়। বিদেশি প্রভাব থাকলেও এই নাটককে কখনোই অনুকরণ বলে মনে হয় না। চরিত্র চিত্রণে নাট্যকার দক্ষতা দেখিয়েছেন। পদ্মাবতীর মধ্যে যেন ভারতীয় নারীত্বের আদর্শ মূর্ত হয়েছে। সংলাপ সৃষ্টিতে মধুসূদন এই নাটকেই প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। কৃষ্ণকুমারী নাটকটি একটি ঐতিহাসিক নাটক। একই সঙ্গে এই নাটকেই প্রথম ট্র্যাজেডি রচনার প্রয়াস লক্ষ্য করা যায়। এই নাটক রচনায় মধুসূদনকে প্রেরণা দিয়েছে টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান নামক ঐতিহাসিক গ্রন্থটি। উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর কামনায় জয়পুরের রাজা জয়সিংহ এবং মেরুদেশের রাজা মানসিংহ দুজনেই উদয়পুর আক্রমণে উদ্যত হন। এর সঙ্গে ছিল অন্যান্য সমস্যা ও সংকট। একদিকে প্রিয় কন্যার প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে দেশকে রক্ষা করা, এই উভয় সংকটের মধ্যে পড়ে রানা ভীমসিংহ প্রবল বিপদের মুখোমুখি হন। এই অবস্থায় পিতাকে তথা দেশকে সংকটমুক্ত করতে কৃষ্ণকুমারী আত্মহত্যা করে। এক তীব্র বেদনায় নাট্যকাহিনী সমাপ্ত হয়। ইতিহাসের ঘটনার সাথে মানুষের হৃদয় বেদনাকে নাট্যকার নিপুণভাবে মিশিয়ে দিয়েছেন। মধুসূদন দুটি প্রহসন রচনা করেছিলেন। একটি হল একেই কি বলে সভ্যতা এবং অপরটি বুড়ো শালিকের ঘাড়ের রো। একেই কি বলে সভ্যতা প্রহসনের মধ্যে দেখানো হয়েছে একদল নব্য যুবক বা ইয়ং বেঙ্গল সম্প্রদায় কিভাবে ইংরেজদের অন্ধ অনুকরণ করে সমাজকে পতনের দিকে ঠেলে দিয়েছিল এবং মূঢ়তার পরিচয় দিয়েছিল তারই বাস্তব চিত্র। মদ্যপান, নারীর প্রতি অসম্মান, গুরুজনদের অশ্রদ্ধা, মাতৃভাষাকে অবহেলা ইত্যাদি অনাচারগুলি ছিল সেই যুবকদের স্বাভাবিক বৈশিষ্ট্য। অপরদিকে বুড়ো শালিকের ঘাড়ের রো প্রহসনে প্রাচীনপন্থী ধর্মের নামে অনাচারী লালসাগ্রস্ত বৃদ্ধ জমিদার শ্রেণীর মানুষের অত্যাচারের রূপটিকে তুলে ধরা হয়েছে। মধুসূদন তাঁর শেষ নাটক মায়াকানন লেখেন রোগশয্যায়। এই রচনায় একটি কাল্পনিক অতীতাশ্রয়ী কাহিনী তিনি সৃষ্টি করেছেন। রুষ্ট দৈবের সামনে অসহায় মানুষের কামনা বাসনা কেমন করে শুকিয়ে যায়, প্রেম কিভাবে নির্মম বিপর্যয় ও মৃত্যু ডেকে আনে, তারই মর্মান্তিক হাহাকারে এ নাটক পূর্ণ। গল্প গঠন, চরিত্র চিত্রণ বা নাট্য স্বাদে এই নাটকের মূল্য খুব বেশি নয়। এবারে উপসংহার। সব মিলিয়ে বলা যায় যে নাট্যকার মধুসূদন বাংলা নাটকে যথাযথ শিল্পরূপের প্রকাশ ঘটিয়েছিলেন। চরিত্র চিত্রণ, কাহিনী নির্মাণ, সংলাপ সৃজন প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি আদর্শ রূপটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। পাশ্চাত্য নাট্য রীতির প্রয়োগ ঘটিয়ে বাংলা নাটককে আধুনিকতার পথ দেখিয়েছেন মধুসূদন দত্ত। তাছাড়া পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক প্রতিটি বিষয়ে নাটক রচনা করে বৈচিত্র্য যেমন সৃষ্টি করেছেন, তেমনি ট্র্যাজেডি, প্রহসন ইত্যাদি নাট্য প্রকরণের প্রচলন ঘটিয়ে বাংলা নাটককে বিকাশের দিশা দেখান। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে নাট্যকার মধুসূদন দত্তের এই অবদান চিরস্মরণীয় হয়ে আছে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।